একবার কল্পনা করুন তো, বাংলাদেশের আকাশে এক ঝাঁক আধুনিক যুদ্ধবিমান, সমুদ্রের স্টেল টহল জাহাজ, মাটিতে এমন অস্ত্র ব্যবস্থা যা দেখলে প্রতিবেশী দেশগুলো দুবার ভাববে। এটা কোনো সিনেমা দৃশ্য না, এটা বাংলাদেশ সরকারের বাস্তব পরিকল্পনা। ২৭,০০০ কোটি টাকার সামরিক মহাপরিকল্পনা, যা এই মুহূর্তে অর্থ মন্ত্রণালয়ের টেবিলে। কিন্তু এই টাকা দিয়ে কি কি কেনা হবে, কেনই বা এখন, আর এর পেছনে আসলে রাজনৈতিক হিসাবটি কি? এক এক করে আমি সবকিছু বলছি, শেষ পর্যন্ত থাকুন। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট প্রস্তুতির মাঝেই প্রতিরক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগের কাছে পাঠিয়েছে একটি অসাধারণ প্রস্তাব, প্রায় ২৭,০০০ কোটি টাকা। এটা কিন্তু মূল প্রতিরক্ষা বাজেট না, সেটা আলাদা। এটা শুধুমাত্র নতুন সামরিক সরঞ্জাম কেনার জন্য একটি বিশেষ বরাদ্দের আবেদন। একটু তুলনা দেই, ২০২৫-২৬ অর্থ বছরে বাংলাদেশের মোট প্রতিরক্ষা বাজেট ছিল প্রায় ৪০,৬৯৮ কোটি টাকা। সেই তুলনায় এই একটি ক্রয় পরিকল্পনা দেশের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় ২/৩ কাছাকাছি। বাংলাদেশের ইতিহাসে এটা অন্যতম বড় সামরিক আধুনিকায়ন প্রস্তাব। কিন্তু এই বিশাল টাকা ঠিক কোথায় যাবে? ৩টি বাহিনীর জন্য ৩টা আলাদা মেগা পরিকল্পনা আছে, আর তার একটির কথা শুনলে আপনি সত্যি চমকে যাবেন। সবথেকে বড় বরাদ্দ রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য, প্রায় ১২,২৩২ কোটি টাকা। এই একটা বাহিনীর জন্যই এত টাকা কেন? কারণ আধুনিক যুদ্ধের প্রথম ধাপ হয় আকাশে। এই পরিকল্পনায় আছে MRCM, মানে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, সহজ কথায় বহুমুখী যুদ্ধ বিমান, যা একই সাথে আকাশ যুদ্ধ এবং স্থল আক্রমণ করতে পারে। তারপর আছে অ্যাটাক হেলিকপ্টার, ভূমি থেকে শত্রুকে নির্ভুলভাবে ঘায়েল করার অস্ত্র। উন্নত UAV বা ড্রোন, যা শুধু নজরদারি নয়, প্রয়োজনে আঘাতও করতে পারে। অ্যান্টিড্রোন প্রযুক্তি, কারণ শত্রুর ড্রোনও ঠেকাতে হবে। এবং MSAM, মাল্টি রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম, মানে মাটি থেকে আকাশে মিসাইল ছোড়ার সক্ষমতা। কিন্তু সরঞ্জাম কিনলেই হবে না, এই পরিকল্পনায় এমন একটি দূরদর্শী সিদ্ধান্ত আছে যা হয়তো বাংলাদেশের সামরিক ভবিষ্যৎ বদলে দেবে। সেটা একটু পরেই বলছি। শুধু যুদ্ধবিমান কেনাই এই পরিকল্পনার শেষ কথা নয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্টভাবে বলেছে, বাংলাদেশ বিমান বাহিনীকে শুধু অপারেশনাল নয়, প্রযুক্তিগতভাবেও স্বনির্ভর করতে হবে। এর মানে কি? মানে হলো দক্ষ বৈমানিক তৈরি করা, বিদেশ নির্ভর না হয়ে দেশেই প্রতিরক্ষা এবং টেকনিশিয়ান তৈরি করা। বিমান রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সফটওয়্যার আপডেট পর্যন্ত সব দেশে বসেই করার সক্ষমতা তৈরি করতে হবে। এটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ পৃথিবীর অনেক দেশ আছে যারা দামি অস্ত্র কিনেছে, কিন্তু সেগুলো ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের জন্য বিদেশি বিশেষজ্ঞদের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। এই পরিকল্পনা সেই ফাঁদ এড়ানোরই একটা চেষ্টা। এবার আসি সেনাবাহিনীর কথায়, এবং এখানে একটা বিশেষ শব্দ ব্যবহার হয়েছে যা বাংলাদেশের সামরিক ইতিহাসে এভাবে আগে কখনো বলা হয়নি। সেনাবাহিনীর জন্য বরাদ্দের প্রস্তাব প্রায় ৯,৯০০ কোটি টাকা। এই টাকায় কেনা হবে অত্যাধুনিক অস্ত্র, গোলাবারুদ, ফায়ার সাপোর্ট সিস্টেম এবং উন্নত যুদ্ধ সরঞ্জাম। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পরিকল্পনায় সেনাবাহিনীর লক্ষ্যমাত্রা হিসেবে একটি বিশেষ শব্দ ব্যবহার হয়েছে, বিশ্বাসযোগ্য প্রতিরোধ সক্ষমতা। কূটনৈতিক ভাষায় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মানে হলো শুধু আক্রমণ ঠেকানো নয়, বরং এমন সক্ষমতা অর্জন করা যেন যে কোনো শত্রু প্রথমেই আক্রমণের চিন্তাই না করে। এটাই হলো আধুনিক সামরিক কৌশলের মূল দর্শন বা ডিটারেন্স ক্যাপাবিলিটি। শক্তিশালী দেশগুলো এই নীতিতে চলে, আপনি এতটা শক্তিশালী হন যেন যুদ্ধ লাগানোর আগে শত্রু 10 বার ভাবে। আর এই সেনা পরিকল্পনার সাথে যুক্ত আছে আরেকটা বড় সিদ্ধান্ত, যা বাংলাদেশকে অস্ত্র আমদানিকারক থেকে অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত করার স্বপ্ন দেখাচ্ছে। সেনাবাহিনীর পরিকল্পনার পাশাপাশি আরও ১,৫৪৭ কোটি টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার জন্য। এটাকে অনেকে বাংলাদেশের সামরিক ইতিহাসের সবথেকে দূরদর্শী পদক্ষেপ বলছেন। কিন্তু কেন? কারণ এখন পর্যন্ত বাংলাদেশ তার সামরিক সরঞ্জামের বিশাল অংশ বিদেশ থেকে আমদানি করে। চীন, রাশিয়া, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বাংলাদেশের মূল সরবরাহকারী। এই বিদেশ নির্ভরতার সমস্যা হলো, সংকটকালে সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, দাম নিয়ন্ত্রণে থাকে না, প্রযুক্তি হস্তান্তর হয় না। দেশীয় শিল্প তৈরি হলে এসব সমস্যার সমাধান হয়ে যাবে এবং ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও থাকবে। তুরস্ক, ইন্দোনেশিয়া, ভারত, এই দেশগুলো ঠিক এভাবেই আজ প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ হয়েছে। কিন্তু এই পুরো পরিকল্পনার সবথেকে চমকপ্রদ অংশ এখনো বলিনি, সেটা হলো নৌবাহিনীর পরিকল্পনা, যার মধ্যে লুকিয়ে আছে বাংলাদেশের সমুদ্র কৌশলের নতুন অধ্যায়। বাংলাদেশ নৌবাহিনীর পরিকল্পনায় বরাদ্দ চাওয়া হয়েছে প্রায় ৭৩৪ কোটি টাকা। এই পরিকল্পনার কেন্দ্রে আছে একটা চমৎকার সিদ্ধান্ত, বিদেশ থেকে জাহাজ কেনা নয় এবং দেশীয় জাহাজ নির্মাণ শিল্পকে কাজে লাগিয়ে 4টি বড় টহল জাহাজ বানানো। এটা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, টাকা দেশের ভেতরেই থাকবে, দেশের শিল্প শক্তিশালী হবে। দ্বিতীয়ত, নিজের জাহাজ বানানোর সক্ষমতা তৈরি হলে ভবিষ্যতেও নির্ভরতা কমবে। এর পাশাপাশি সাবমেরিন ঘাঁটি পেকোরিয়ার সক্ষমতা বৃদ্ধিরও পরিকল্পনা আছে।
কাটার সেকশন ড্রেজার, VS-80 স্যাটেলাইট, যোগাযোগ ব্যবস্থা এবং প্রশিক্ষণ সিমুলেটর কেনার পরিকল্পনা রয়েছে। মনে রাখুন, সাবমেরিন ঘাঁটি মানে গভীর সমুদ্রে অ্যাকশনের সক্ষমতা। বঙ্গোপসাগরে বাংলাদেশের দাবিও আছে বিশাল সমুদ্র সীমা, তার রক্ষায় এই বিনিয়োগ অপরিহার্য। কিন্তু নৌবাহিনীর এই পরিকল্পনার একটা বিশেষ অংশ আছে যেটা আপনি হয়তো আশাই করেননি। সেটা হলো ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত নৌবাহিনীগুলোর সম্পূর্ণ রূপান্তর। একটু পরে আমি সে ব্যাপারে বলছি। ঢাকা, চট্টগ্রাম এবং খুলনায় নৌঘাটিগুলোতে নতুন প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে, বহুতল আবাসিক ভবন নৌ সদস্যদের পরিবারদের জন্য, মাল্টিপারপাস কমপ্লেক্স এবং সেনা হাসপাতাল, বানৌজা ইসাকা, বিএন ডকইয়ার্ড, বানৌজা তিতুমির এবং বানৌজা পতেঙ্গা উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। এই অবকাঠামো উন্নয়নের জন্য আলাদা 581 কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। অনেকে হয়তো ভাবছেন এটা কি সামরিক নাকি আবাসন প্রকল্প, কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছে একটা শক্তিশালী সেনাবাহিনীর জন্য লজিস্টিক সক্ষমতা এবং সদস্যের মনোবল সমান গুরুত্বপূর্ণ। যদি সৈনিকদের পরিবার সুরক্ষিত না থাকে তাহলে তার লড়াই করার মনোবলেও প্রভাব পড়ে। আর এই পুরো পরিকল্পনায় আছে একটা প্রযুক্তি যার নাম শুনলেই বোঝা যায় কেন এটা আধুনিক যুদ্ধের জন্য অপরিহার্য। সেটা কি? প্রায় 126 কোটি টাকা ব্যয়ে একটি IFF বা আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো সিস্টেম স্থাপনের পরিকল্পনা রয়েছে। নামটাই বলে দিচ্ছে এটার কাজ কি। যুদ্ধক্ষেত্রে আকাশে অনেক বিমান উঠছে, কোনটা আপনার কোনটা শত্রুর এই সিদ্ধান্ত 1 সেকেন্ডের মধ্যে নিতে হয়। কিন্তু IFF সিস্টেম ছাড়া এই পার্থক্য করা একদমই যায় না, ফলে নিজের বিমানকে ভুলবশত গুলি করার ঝুঁকিও থাকে। ইংরেজিতে এটাকে বলা হয় ফ্রেন্ডলি ফায়ার, এবং ইতিহাসে এই কারণে বহু যুদ্ধে মিত্রবাহিনী মিত্রকে মেরেছে। IFF সিস্টেম স্থাপন মানে বাংলাদেশের 3টি বাহিনীর মধ্যে একটি সমন্বিত ডিজিটাল যুদ্ধ সক্ষমতা তৈরি করা। এটা ছোট বরাদ্দ হতে পারে, কিন্তু কৌশলগত গুরুত্বে এটা অনেক বড়। কিন্তু এত বড় পরিকল্পনা পেছনে আসল প্রশ্নটা হলো কেন এখনই? কি এমন পরিবর্তন হয়েছে যে হঠাৎ করে বাংলাদেশ এত বড় সামরিক বিনিয়োগের পথে হাঁটছে? উত্তরটা আছে আঞ্চলিক ভূ রাজনীতিতে। এই প্রশ্নটা না বুঝলে পুরো পরিকল্পনা মানে বোঝা যাবে না। বাংলাদেশের চারপাশে ভূ রাজনৈতিক পরিস্থিতি গত কয়েক বছরে দ্রুত বদলে গেছে। মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে, সীমান্তে অস্থিতিশীলতা, রোহিঙ্গা সংকটের সামরিক মাত্রা এখনো শেষ হয়নি। বঙ্গোপসাগরে চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত প্রতিযোগিতা আরও দিন দিন বেড়েই চলেছে। এই সমুদ্রে বাংলাদেশের বিশাল অর্থনৈতিক অঞ্চল আছে, যার তেল, গ্যাস এবং মৎস্য সম্পদ রক্ষা করা খুবই জরুরি। ভারত পাকিস্তান উত্তেজনায় এই অঞ্চলে সবসময় একটা অনিশ্চয়তা তৈরি করে। এই পরিস্থিতিতে দুর্বল সামরিক সক্ষমতা মানে শুধু নিরাপত্তাহীনতা নয়, কূটনৈতিক আলোচনায়ও দুর্বল অবস্থান। শক্তিশালী সেনাবাহিনী মানে শুধু যুদ্ধ করা নয়, এটা একটা দেশের আন্তর্জাতিক মর্যাদার প্রতীক। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, এই বিশাল বরাদ্দ কি সত্যি পাওয়া যাবে? অর্থ মন্ত্রণালয়ের টেবিলে এখন কি হচ্ছে? এই পরিকল্পনা এখনো প্রস্তাব পর্যায়ে আছে। অর্থ বিভাগ এটি পর্যালোচনা করছে। 27,000 কোটি টাকা একসাথে দেওয়া খুবই কঠিন, বিশেষ করে যখন দেশের অর্থনীতিতে চাপ আছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগও আছে। সাথে কয়েকটা বড় চ্যালেঞ্জ আছে, আমি আপনাকে বলছি। প্রথমত, অর্থায়ন। এই পুরো টাকা কোথা থেকে আসবে? বাজেটের ঘাটতি বাড়বে কিনা? দ্বিতীয়ত, বাস্তবায়ন সক্ষমতা। এত বড় ক্রয় পরিচালনা করার প্রশাসনিক দক্ষতা আছে বাংলাদেশের? তৃতীয়ত, দুর্নীতির ঝুঁকি। প্রতিরক্ষা ক্রয়ে স্বচ্ছতার অভাব অনেক দেশে বড় একটি সমস্যা। সর্বশেষ এবং চতুর্থ হচ্ছে অগ্রাধিকার বিতর্ক। সমালোচকরা বলছেন, শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য মোচনে এই টাকা দিলে কি ভালো হতো না? এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ নয়, কিন্তু এটা ঠিক যে একটি সার্বভৌম দেশের নিজের সীমানা রক্ষার সক্ষমতা থাকতেই হবে। শেষে আমি বলবো, সবথেকে গুরুত্বপূর্ণ কথাটি, এই পরিকল্পনা সফল হলে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হতে পারে। ধরুন এই পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবায়িত হলো, বাংলাদেশের আকাশে উঠছে অত্যাধুনিক MRCA যুদ্ধ বিমান, রাডার ব্যবস্থা পুরো আকাশসীমা নজরে রেখেছে, মাটিতে সেনাবাহিনীর হাতে আধুনিক অস্ত্র, বঙ্গোপসাগরে নৌবাহিনীর টহল জাহাজ। এই পরিস্থিতিতে কি বদলাবে? প্রথমত, আঞ্চলিক আলোচনায় বাংলাদেশের অবস্থান হবে খুবই শক্ত। দ্বিতীয়ত, সমুদ্র সম্পদ রক্ষা করা হবে সহজ। তৃতীয়ত, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আরও উন্নত ভূমিকা রাখতে পারবে বাংলাদেশ। চতুর্থ, দেশীয় প্রতিরক্ষা শিল্প তৈরি হবে হাজার হাজার তরুণের কর্মসংস্থান। এটা শুধু একটি সামরিক পরিকল্পনা নয়, এটা বাংলাদেশের একটি রাষ্ট্রীয় আত্মবিশ্বাসের বিবৃতি। 27,000 কোটি টাকার এই পরিকল্পনা বাংলাদেশের জন্য সাহসী পদক্ষেপ নাকি বাড়তি বোঝা? আপনার মতামত কি? নিচে কমেন্টে জানান। আর আপনি যদি মনে করেন এই ভিডিওটি দরকারি তথ্য দিয়েছে, তাহলে এখনই শেয়ার করুন, কারণ এই ধরনের বিশ্লেষণ বাংলায় খুব কমই হয়। লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।